বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি। নিয়েছি বেশ কিছুটা আদা আমরা প্রত্যেকেই কিন্তু রান্না বান্না করার ক্ষেত্রে কম বেশি ব্যবহার করে থাকি। তবে যে রান্নাতেই আমরা আদা ব্যবহার করি না কেন, প্রথমে আদার খোসাটাকে সকলেই কিন্তু ছাড়িয়ে নিই। আর আদার খোসা ছাড়িয়ে থাকি বটি, ছুরি বা পিলারের সাহায্যে। আমরা যদি বটি, ছুরি বা পিলারের সাহায্যে আদার খোসা ছাড়াতে যাই, অনেক সময় দেখা যায় অনেকটাই আদা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তবে যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু উচিত নয়। তবে আপনারা কিভাবে আদার খোসা ছাড়িয়ে নেবেন, তার জন্য এখানে একটা নিয়েছি চামচ। চামচের উল্টো দিকটা করে এইভাবে করে যদি আমরা আদার খোসা ছাড়িয়ে নিই, তাহলে দেখবেন খুব সহজেই আদার খোসাটা ছাড়িয়েও নিতে পারবেন, এমনকি একটু আদা আপনাদের নষ্ট হয়ে যাবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যদি একটু আত্মীয় স্বজন বেশি চলে আসে, তখন আদার খোসাও কিন্তু আমাদের ছাড়াতে হয়। আদার খোসা ছাড়াতে গিয়ে আদাও নষ্ট হয়ে যায় অনেকটাই। এইভাবে আপনারা কিন্তু মিনিটের মধ্যে অনেকটা পরিমাণের আদার খোসা ছাড়িয়েও নেবেন, এমনকি আপনাদের আদাও কিন্তু নষ্ট হয়ে যাবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু পুরো আদার খোসাটাই এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি 500 গ্রাম দুধ। এখন যেহেতু গরম অনেকটাই পড়ে গেছে, আমরা কিন্তু অনেকেই বাড়িতে দই বসিয়ে থাকি। তবে অনেকেই কিন্তু বলে থাকেন যে তাদের দই ঠিকঠাকভাবে বসে না। তাছাড়াও দই বসার পরেও অনেকটাই জল কেটে যায়। তবে আপনারা কিভাবে খুব তাড়াতাড়ির মধ্যে দই বসিয়ে নেবেন, এমনকি দইয়ের মধ্যে একটুও জল কেটে যাবে না, তাছাড়াও আপনারা কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে দইটা কিভাবে বানিয়ে নেবেন, তেমনই একটা টিপস শেয়ার করছি। আমি কড়াইয়ের মধ্যে 500 গ্রাম দুধ এখানে দিয়ে দিয়েছি। এবার দুধটাকে এইভাবে করে আমি নেড়ে নেব। আর দুধটা কিন্তু আমি একদমই অর্ধেক করে নেব না, আমি 2 মিনিটের মতো দুধটাকে এইভাবে করে অনবরত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতেই রাখবো। দুধটাকে অনবরত এইভাবে করে নাড়তে না থাকি, তাহলে কিন্তু দুধের মধ্যে সর পড়ে যাবে। আর যখনই দই আপনারা বসাবেন, সরটা কিন্তু মুখের মধ্যে পড়বে, তখন খেতে একদমই ভালো লাগবে না। আর বন্ধুরা, 2 মিনিট আমি এইভাবে করে দুধটাকে নাড়িয়ে জাল করে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, দুধটা যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর এইভাবে করেই আমি রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। এবার ফিরে আসছি আমি 5 মিনিট পর। আপনারা আঙুলের সাহায্যে দুধটা একবার এইভাবে করে চেক করে নেবেন যে দুধটা কতটা ঠান্ডা হয়েছে। আপনারা যদি আঙুলটা ঠিকঠাকভাবে দুধের মধ্যে ডোবাতে পারেন, তাহলে বুঝবেন এই দুধটা কিন্তু দই বসানোর জন্য পারফেক্ট আছে। এর থেকে বেশি গরমও না, আর এর থেকে বেশি ঠান্ডাও না। এই দুধটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে টক দই। আর এটা কিন্তু আমার ঘরে পাতায় টক দই। এর মধ্যে 2 চামচের মতো টক দই আমি দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই কিন্তু আপনারা টক দইটাকে খুব ভালোভাবে আগে ফেটিয়ে নেবেন। এবার আমি এই দইটাকে দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন যদি অতিরিক্ত দুধটা গরম থাকে, সেক্ষেত্রে দই দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু কেটে যাবে, যার কারণে অতিরিক্ত দুধ গরমও কিন্তু এখানে ব্যবহার করবেন না দই বসানোর জন্য। দুধের মধ্যে দইটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকে প্রথমে সাইডে সরিয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব যে পাত্রের মধ্যে আমি দইটা বসাবো। আপনারা যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি যে দইটাকে সাইডে সরিয়ে রেখেছি বাকিটা, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে এই পাত্রের মধ্যে দইটাকে লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে ব্রাশেরও ব্যবহার করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দইটা কিন্তু খুব ভালোভাবে বসিয়ে নিচ্ছি। আপনারা যদি একটা পাত্রের মধ্যে 2 থেকে 3 বার দই বসান, সেক্ষেত্রে এইভাবে করে কিন্তু দই দেওয়ার প্রয়োজন নেই। এর মধ্যে আমি দইটা মিশিয়ে রেখেছি, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সাইডের মধ্যে যে দইটা লেগে রয়েছে, আমি হাতের সাহায্যে হালকা করে এইভাবে করে পুছে নিচ্ছি। এবার এর ওপরে আমি একটা প্লেট ঢাকা দিয়ে দেব। তারপর এটাকে একটা গরম জায়গার মধ্যে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য।
এখন 5 ঘন্টা হয়ে গেছে, আমি এখান থেকে প্লেটটা তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে দইটা কতটা সুন্দর বসে গেছে। আর এটা কিন্তু কেউ না দেখলে বুঝতেও পারবে না যে এতটা সুন্দর আমরা বাড়িতেও কিন্তু দই বসাতে পারি। তবে এই দইটাকে এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর আমি দইটাকে আপনাদেরকে তুলেও কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, আর এই দইটা আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে দইটা কতটা সুন্দর হয়েছে, এমনকি একটু জল কেটে যাচ্ছে না দইটা থেকে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে যদি আপনারা বাড়িতে দই বসিয়ে নেন তাহলে দেখবেন দইটা তো সুন্দর হবেই, দোকানের থেকেও কিন্তু ভালো হবে, এমনকি দইয়ের মধ্যে জলও কেটে যাবে না আর অনেকটা বেশি সময়ও কিন্তু লাগবে না। হয়তো এখানে ভালোভাবে দেখাচ্ছে না, তাও কিন্তু আপনারা দইটা দেখলেই বুঝতে পারবেন, কাটাটা দেখেই বোঝা যাচ্ছে যে দইয়ের মধ্যে একটুও কিন্তু জল নেই। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাচ্চাদের স্কুলের জুতো। অনেক সময় দেখবেন এই ধরনের বাচ্চাদের স্কুলের জুতো হোক কি বড়দের যে অফিসের জুতোগুলো হয়ে থাকে, বেশ কিছুদিন ব্যবহার করার পর অনেকটাই নোংরা হয়ে যায়। তাছাড়াও নতুনের মতো যে গ্লেজটা থাকে সেটা কিন্তু চলে যায়। এর ফলে আমরা কি করি, যে জুতোর কালি হয় সেটা দিয়ে কিন্তু জুতোটা পলিশ করে থাকি। তবে কখনো কখনো দেখা যায় জুতোর কালি কিন্তু শেষ হয়ে যায়, তখন কিন্তু আমাদের জুতো পলিশ করতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। আবার অনেকে আমরা কিন্তু বাইরে দোকানে গিয়ে জুতো পলিশ করে নিয়ে আসি। তো আপনারা কিভাবে জুতো পলিশ করে নেবেন বাড়িতে, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি ভ্যাসলিন। সামান্য পরিমাণের ভ্যাসলিন আমি এই জুতোর মধ্যে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। আরও একটা যে জুতো রয়েছে তার মধ্যেও একইভাবে বেশ কিছুটা ভ্যাসলিন আমি লাগিয়ে নিচ্ছি। আমি এখানে ভ্যাসলিনের ব্যবহার করছি, আপনাদের কাছে যদি ভ্যাসলিন না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ভ্যাসলিনের পরিবর্তে নারকেল তেলও ব্যবহার করতে পারবেন। আর নিয়ে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা তুলো নিয়ে এইভাবে করে ঘষে নিচ্ছি। আপনাদের কাছে তুলো না থাকলে সেক্ষেত্রে আপনারা সুতির যে কোনো কাপড়ের টুকরো এখানে ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে যখনই আমরা জুতোর মধ্যে ঘষে নিচ্ছি ভ্যাসলিনটা, জুতোটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, এমনকি অনেকটাই নতুনের মতো চকচক করতে শুরু করছে। পুরো জুতোটাই কিন্তু আমি এইভাবে করে ভ্যাসলিনটা দিয়ে তুলোর সাথে ঘষে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে জুতোটা আগে কিরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে, এমনকি নতুনের মতো হয়ে গেছে। আপনাদের কাছে যদি জুতো পলিশ করার কালি শেষ হয়ে যায় বা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারেন। একইভাবে আমি আরও একটা যে জুতো রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দিয়েছি বেশ কিছুটা পরিমাণের আলু সেদ্ধ। আমরা এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোর জন্য দেখবেন আলু সেদ্ধর প্রয়োজন হয়, আবার অনেক সময় আলু মাখাও করে থাকি। তবে যদি কোনো তাড়াহুড়োর মধ্যে থাকি তখন দেখবেন গরম আলুর খোসা ছাড়াতে এমনকি মাখতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, কেন কি গরম অবস্থায় আলুর খোসা ছাড়াতে বা আলু মাখতে গিয়ে আমাদের হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে আপনারা কিভাবে এই আলুর খোসা ছাড়াবেন এমনকি আলু মেখে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি একটা থালা আর নিয়েছি এখানে একটা ঝাঁঝরি হাতা। এবার এই যে আলুটা রয়েছে আমি এইভাবে করে দিয়ে দিয়েছি। যদি দেখেন আলুটা একটু ঠান্ডা তাহলে হাত দিয়ে এইভাবে চেপে দিতে পারেন, আর যদি অতিরিক্ত গরম থাকে এইভাবে করে একটা ছোট্ট গ্লাস বা কাপ নিয়ে নেবেন। তারপর এইভাবে যদি চেপে দেন তাহলে দেখবেন আলুর মধ্যে যে একটা গরম ভাব থাকে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। তারপর হালকাভাবে এইরকম করলেই কিন্তু আপনারা খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। এভাবে করে যে শুধু আলুর খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন তা কিন্তু নয়, এইভাবে চেপে কিন্তু আপনারা আলুটা মেখেও নিতে পারবেন। আলুর খোসা ছাড়িয়ে নেন এমনকি আলু মেখে নেন, তাহলে আপনাদের হাতে যেমন গরম লাগবে না, অনেকক্ষণ অপেক্ষাও কিন্তু করতে হবে না আলুটা ঠান্ডা হওয়ার জন্য। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এইভাবে করে ঘন্টার কাজ মিনিটের মধ্যেই করে নিতে পারি। সব আলুর খোসাগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে করে চেপে আলুটাও কিন্তু মেখে নেব। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রুটি রাখার জন্য আমরা কিন্তু কম বেশি অনেকেই হটপট বা ক্যাসরোলের ব্যবহার করে থাকি। তবে বেশ কিছুদিন রুটি রাখার ফলে দেখবেন আমরা হটপট বা ক্যাসরোল ভালোভাবে
পরিষ্কার করে ধুলেও কিন্তু একটা রুটির গন্ধ থেকেই যায়। তবে আপনারা এমন কিভাবে ধোবেন যাতে করে রুটির যে একটা গন্ধ থাকে সেই গন্ধ আর হটপট বা ক্যাসরোলের মধ্যে থাকবে না। তো তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া। হটপট বা ক্যাসরোল যেভাবে ধুয়ে নেন সেইভাবে ধুয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল। এবার এখানে নিয়ে নিয়েছি আমি একটা পেপারটাকে প্রথমে এইভাবে করে টুকরো করে নেব। তারপর হাতের সাহায্যে এইভাবে করে একটা বলের মতো বানিয়ে তারপর এই জলের মধ্যে এইভাবে করে ভালো করে ভিজিয়ে একটু ডিপ করে নেব। হটপট বা ক্যাসরোলের ঢাকনাটা আপনারা লাগিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এইভাবে করে আপনারা পেপারের সাথে উষ্ণ গরম জল যদি ভিজিয়ে রেখে দেন, হটপট বা ক্যাসরোলের মধ্যে রুটি বা অন্যান্য যে কোনো জিনিসের গন্ধ যদি থাকে সেটা খুব সহজেই চলে যাবে। আমি 5 মিনিট পর এইভাবে করে খুলে নিয়েছি আর পেপারটা দিয়ে এইভাবে হালকা করে ঘষে নিচ্ছি। যে রুটির গন্ধটা ছিল সেটা কিন্তু এই পেপারের মধ্যেই অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এই হটপটটাকে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই হটপটটা রোদ্রের মধ্যেও রেখে দিতে পারেন বা শুকনো কাপড় দিয়ে পুছেও কিন্তু রেখে দিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি একটা কাপ আর নিয়ে নিয়েছি একটা কফি মগ। চা কফি খাওয়ার জন্য আমরা কম বেশি কিন্তু অনেকেই কাপ বা কফি মগের ব্যবহার করে থাকি। তবে বেশ কিছুদিন চা বা কফি খাওয়ার পর দেখবেন কফি মগ বা চায়ের কাপের ভেতরে একটা চা বা কফির দাগ লেগেই থাকে, যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন। তাছাড়াও যেহেতু এর মুখটা অনেকটাই ছোট, আমাদের হাতটা কিন্তু ভেতর পর্যন্ত ঠিকঠাকভাবে যায় না, যার কারণে এইভাবে করে দাগগুলো থেকে যায়, যেটা কিনা দেখতে একদমই ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছেন এইরকম করলেও কিন্তু এই চায়ের দাগ উঠছে না। অনেক সময় দেখা যায় যে হ্যান্ডেলটা থাকে কাপ বা কফি মগের, তার মধ্যেও কিন্তু অনেক সময় নোংরা জমে যায় বা দাগও কিন্তু জমে যায়। তবে এই দাগগুলো আপনারা কিভাবে সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন। এবার নিয়ে নিয়েছি এখানে একটা ব্রাশের মধ্যে একদম সামান্য পরিমাণের কোলগেট আমি নিয়ে নেব। এবার এই কোলগেটের ওপরে দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা জল। জল আর কোলগেটটা এইভাবে করে লাগিয়ে নিয়ে যে দাগগুলো রয়েছে কাপের মধ্যে এইভাবে যদি আপনারা হালকাভাবে একটু ঘষে নেন, তাহলেই দেখবেন চা বা কফির যে দাগগুলো লেগে থাকে কাপ বা কফি মগের মধ্যে খুব সহজেই কিন্তু উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই দাগটা কিন্তু এখন আর নেই, উঠে গেছে। এবার এইভাবে করেই আমি পুরো কাপের ভেতরটাও পরিষ্কার করে নেব। তারপর কাপের বাইরের সাইডটাও কিন্তু একইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে স্ক্রাবারেরও ব্যবহার করতে পারেন। এই হ্যান্ডেলের মধ্যে অনেক সময় নোংরা জমে যায় বা চায়ের দাগও কিন্তু লেগে যায়। তো এইভাবে করে কাপটাকে পরিষ্কার করে নিয়েছি। একইভাবে আমি কফি মগটাকেও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে যদি ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নেন আরও একটা সুবিধা হবে। আমাদের অনেক সময় কি হয়, হাতটা ঠিকঠাকভাবে ভেতরের দিকে যায় না, যার কারণে অনেক সময় চা কফির দাগ ভালোভাবে পরিষ্কার হয় না। এইভাবে ব্রাশ দিয়ে যদি পরিষ্কার করে নিই তাহলে ভেতরটা যেমন পরিষ্কার হয়ে যাবে, এই হ্যান্ডেলগুলোও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো। যে চা বা কফির দাগ কাপের মধ্যে লেগে গেলে আমাদের অনেক বেশি ঘষা মাজা করতে হয়, তবু দেখা যায় না। এইভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন জল দিয়ে কিন্তু আমি এই কাপ আর কফি মাগটাকে ধুয়ে নিয়েছি। যদিও এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি আপনাদেরকে আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আগে যে কাপের মধ্যে চায়ের দাগ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো বেকিং সোডা আর নিয়ে নিয়েছি এখানে 1 চামচ লেবুর রস। আপনারা এর জায়গায় ভিনিগারও ব্যবহার করতে পারেন। তো লেবুর রস আর বেকিং সোডাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন, তবে জেল ধরনের কিন্তু নেবেন না। দেখতেই পাচ্ছেন একদমই সামান্য কিন্তু নিয়েছি। এবার খুব ভালোভাবে কোলগেটটাকে এর মধ্যে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 3টে উপকরণে কিন্তু খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। তার আগে এই মিশ্রণটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি। যখন দেখবেন এই ধরনের কড়াইয়ের মধ্যে কোনো কিছু সেদ্ধ করে থাকি, ডিম হতে পারে, আলু হতে পারে বা অন্যান্য কোনো জিনিস, তখন
তখন সেদ্ধ করার পর এইভাবে করে একটা দাগ হয়ে যায়। আর এই দাগ তুলতে কিন্তু আমাদের অনেকটাই ঘষা মাজা করতে হয়, এমনকি অনেকটাই পরিশ্রম হয়, তবু দেখা যায় ঠিকঠাকভাবে কিন্তু পরিষ্কার হয় না। কিভাবে আপনারা সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নেবেন। যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেই মিশ্রণটাই আমি এর মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণের মিশ্রণ বানিয়েও রেখে দিতে পারেন, যখন আপনাদের প্রয়োজন হবে তখন সেটা ব্যবহার করতে পারবেন। এবার হাতের সাহায্যে এই মিশ্রণটাকে আমি কড়াইয়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, এইভাবে করে 3 থেকে 4 মিনিট রেখে দেবেন। আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু এটার সাথে সাথে আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দেব। নিয়েছি একটা স্ক্রাবারের সাহায্যে এইভাবে করে হালকা করে যদি ঘষে নিই তাহলেই দেখবেন কড়াইয়ের মধ্যে যে একটা কালচে দাগ পড়ে যায় সেই দাগ কিন্তু খুব সহজেই উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা দাগ ছিল আর এখন কিন্তু অনেকটাই উঠে গেছে। আমি যেহেতু এখানে কোলগেট, বেকিং সোডা, লেবুর রস দিয়েছি, এগুলো একসাথে মিশ্রিত হওয়ার ফলে যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর কিন্তু কড়াইয়ের মধ্যে একটুও দাগ নেই। এইভাবে পরিষ্কার করলে খুব সহজে পরিষ্কারও হয়ে যাবে, অনেক বেশি ঘষা মাজাও করতে হবে না, তাছাড়াও অনেকটাই পরিশ্রম কম হবে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াইটা আগের তুলনায় কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।